This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে, চারটে নিয়োগ প্রক্রিয়া, সেই চারটে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ আবার পুনরায় করতে বলেছেন সেটা হওয়া উচিত আগের যে নাম্বার প্যাটার্ন ছিল সেই অনুযায়ী। যদি এই নতুন যে রুল হয়েছে সেই অনুযায়ী হলে সেটা আইন বিরুদ্ধ হবে, সেটা আদালতের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধচারণ হবে, ফলে খুব স্বাভাবিকভাবে সেটি আদালত অবমাননা হবে এবং সেটি কোনোভাবেই আদালতের চোখে, আইনের চোখে গ্রহণযোগ্য হবে না বলেই আমার মতামত। দ্বিতীয় হচ্ছে যে আগেকার রুলের সঙ্গে এই রুলের যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আগেকার রুলে ছিল রিটেন এক্সামিনেশনে, যেমন ধরো নবম দশমের ক্ষেত্রে 55, 35 হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, 10 হচ্ছে ইন্টারভিউ, টোটাল 100। তার মধ্যে 90-র উপরে ডিপেন্ড করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। বর্তমানে কি করে দিয়েছে? বর্তমানে করে দিয়েছে রিটেন এক্সামিনেশন করে দিয়েছে 60 এবং ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, ফলে 60, 70, 80, এই 90 এবং এর উপর ভিত্তি করে এই যে টোটাল 100 মার্কসের ডিভাইডেশন হচ্ছে 60 প্লাস 10 হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 70 হলো, এবং ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন এইভাবে তারা করেছেন এবং আগের রুলের সঙ্গে এই রুলটা সম্পূর্ণ আলাদা করেছেন। এবং আগের রুলে ছিল যেটা 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করার কথা ছিল, এখন বর্তমানে রিটেন মার্কস এবং একাডেমিক মার্কস টোটাল 70-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে, যেটা আগে 90-র উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো। ফলে এখানে এটা খুব পরিষ্কার, তারা ডেমনস্ট্রেশনের জন্য 10 রাখছেন, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 রাখছেন। এই টিচিং এক্সপিরিয়েন্সের প্রভিশনই আগে ছিল না, এটা কেন রাখছেন? এই যে ধরুন ইন্টারভিউ এবং ওরা লেকচার ডেমনস্ট্রেশনে 20 রাখার অর্থ হলো এইটা একদম স্বেচ্ছাধীনভাবে তারা নাম্বার দিতে পারবেন। আর এই রিটেন এক্সামিনেশনের নাম্বার বাড়িয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়ে যে 35 থেকে 10 করলো, তার ফলে কি হলো? তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স যাদের পোর, তারা যদি রিটেনে বেটার পারফর্ম করে, বা রিটেন কিসের উপর ডিপেন্ড করে? প্রশ্নপত্রের উপর। প্রশ্নপত্র কালকে লিক হয়ে যাবে না বা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় হচ্ছে আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে ওরাল ডেমনস্ট্রেশন 10 যুক্ত হয়েছে, তাহলে 10, 10, 20, এই 20টা সম্পূর্ণভাবে নির্ভর করবে যারা ইন্টারভিউ নেবেন তাদের উপরে। এটা সম্পূর্ণভাবে ডেমনস্ট্রেশন নির্ভর করবে যারা ডেমনস্ট্রেশনটা, লেকচার ডেমনস্ট্রেশন নেবেন তাদের উপরে, তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা। কারণ মনে করে 3rd ডিভিশন পাওয়া ছেলে, সেও বেটার পারফর্ম করেছে বলে তাকে এই 20-র মধ্যে 20 দিয়ে দেবে, আর যে ধরুন ভালো একাডেমিক পারফরমেন্স, তাকে ওই 20-র মধ্যে 3, 4, 5, 6 দিয়ে তাকে ওই একেবারেই জোন অফ কনসিডারেশনের বাইরে করে দেবে। আর আগে জোন অফ কনসিডারেশন ইন্টারভিউ লিস্ট ডিটারমিন হতো 90-র উপরে, এখন জোন অফ কনসিডারেশন অর্থাৎ এই যে ইন্টারভিউ লিস্ট সেটা ডিটারমিন্ড হবে 70-র উপরে, 60 প্লাস 10। 60 হচ্ছে রিটেন এক্সামিনেশন, 10 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, আর বাকি 30 যেটা থাকছে 70-র বাইরে, সেটার উপরে ডিপেন্ড করে মেরিট লিস্ট। অর্থাৎ মেরিট লিস্ট হবে ইন্টারভিউ 70 মার্কস প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস প্লাস লেকচার ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউয়ের মার্কস প্লাস লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস, এই টোটাল 100-এর উপরে এই যে সিলেকশন হবে। তার মধ্যে ইন্টারভিউ হবে 70-র উপরে এবং মেরিট লিস্ট হবে 100-এর উপরে। আর আগে যে জোন অফ কনসিডারেশন ছিল 1:1.4 রেশিওতে ইন্টারভিউ ডাকতো, এখন কি হচ্ছে 1:1.6, অর্থাৎ আগে 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 140 জনকে ডাকা হতো, এখন 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 160 জনকে ডাকা হবে। জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করে দিয়ে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের ঢুকিয়ে, বিশেষ করে যারা ওই একাডেমিক পারফরমেন্স পোর, তাদেরকে যদি রিটেনে কোনোভাবে প্রশ্নপত্র বিক্রি করতে পারে, তাহলে তাদেরকে ওই প্রশ্নপত্র বিক্রির টাকা নেবে একদিকে, আর অপরদিকে এই রিটেন এক্সামিনেশনে তারা খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নপত্র পেয়ে যাবে সে তো বেটার পারফর্ম করবে। একাডেমিকের গুরুত্ব সেটাকে একেবারেই কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে, পোস্ট গ্র্যাজুয়েশনের যে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে যে মার্কস ডিভিশন ছিল সেটা একেবারেই নিশ্চিহ্ন করে দিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, যেটার উপরে এই সিলেকশন প্রসেসটা ডিপেন্ড করছে, কারণ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে, সেই ক্ষেত্রে সে যেটা হায়ার ডিগ্রি হবে সেই হায়ার ডিগ্রির যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী ওই 10 নম্বরটা বরাদ্দ হবে। মাধ্যমিক, এইচএস এর কোনো গুরুত্ব থাকলো না, অর্থাৎ মাধ্যমিকে কেউ পোর পারফর্ম করা, এইচএস এ পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট, ইভেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট, যদি সে
বাজার থেকে কোনোভাবে প্রশ্নপত্র কিনতে পারে। আর যদি ওই ইন্টারভিউয়ার বা যারা লেকচার ডেমো নেবে তাদেরকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে। আর এই রাজ্যে তো সেটা দেখা যাচ্ছে, এর আগের সিলেকশন প্রসেসে সেটা ঘটেছে। এখন তাহলে উপায় কি? কারণ 30 তারিখের মধ্যে তো পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, ওই যে পরীক্ষাটি 2016 সালের যে পরীক্ষাটি, সেটি আমি আবারও বলছি, সেটি হওয়া উচিত 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে যেভাবে নাম্বার বিভাজন ছিল সেটার উপর ভিত্তি করে। সেখানে নাম্বার বিভাজন ছিল রিটেন এক্সামিনেশনে 55, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 35 এবং ইন্টারভিউ 10, টোটাল 100। আর বর্তমানে সেটা করে দিয়েছে রিটেন এক্সামিনেশন 60, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, টোটাল এই 100। এই 100-এর আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে, যে কোনো রোল প্রসপেক্টিভ ইন নেচার হয়, রেট্রোস্পেক্টিভ ইন নেচার হয় না। অর্থাৎ এর 2016 সালের সিলেকশনের সাপেক্ষে 2025 সালের রুল সেটা কখনোই বলবৎযোগ্য হতে পারে না। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না। 2025 সালের এই রুলটির সাপেক্ষে পরবর্তী নিয়োগ করা যেতে পারে, কিন্তু এখানেও যেহেতু অনেকগুলো বিষয় আছে সেগুলোকে চ্যালেঞ্জ করার মতো জায়গা রয়েছে। বিশেষ করে এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, তাহলে তো নতুন ফ্রেশ ক্যান্ডিডেট কেউ চাকরি পাবে না। আর 2016 সালের সাপেক্ষে এই রুল কখনোই প্রযোজ্য হতে পারে না নিয়োগের সাপেক্ষে, যেটা বাতিল হয়ে গেছে। তার কারণ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে যদি 10-এ 10 দিয়ে দেবে, তাহলে শেতাব নাসরিনরা কি করবে? যারা বঞ্চিত হলো, যাদের প্রকৃত চাকরি পাওয়া উচিত ছিল, তারা কি করবে? তারা কি আবারও বঞ্চিত হবে? সরকার কি প্রথম থেকেই তাদের ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেবে? সেটা কখনোই হতে পারে না। আদালত সে কথা বলেও নি। আদালত বলেছে সিলেকশনের কথা, এবং সেই সিলেকশন সেই রুল অনুযায়ী হতে হবে। সেই সিলেকশন কখনোই 2016 সালের সিলেকশন কখনোই এই রুল অনুযায়ী হতে পারে না। হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। যারা চাকরি হারায়, এই বিজ্ঞপ্তি কি তাদের কোথাও সুবিধা করে দেবে? না, এটা তো রুল। এই রুল অনুযায়ী আগেকার নিয়োগ প্রক্রিয়া হতেই পারে না। এই রুল অনুযায়ী কখনোই হতে পারে না। এই আগেকার নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের রুল অনুযায়ী হবে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালের রুল অনুযায়ী হতে পারে না। এটা তো প্রসপেক্টিভ ইন নেচার, রেট্রোস্পেক্টিভ ইন নেচার হতেই পারে না। আপনারা কি মামলা করবেন? অবভিয়াসলি, যদি এই রুল অনুযায়ী হয় তাহলে অবভিয়াসলি। তারা কেন শেতাব নাসরিন এরা তো বঞ্চিত, তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। তো এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 দেওয়া হয়েছে, তাহলে তো তারা প্রথম থেকেই 90 নম্বরের মধ্যে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে। তাদের জন্য তো 100 নম্বরের সিলেকশন প্রসেস থাকবে না। সেটা কখনো হতে পারে নাকি? কখনোই হতে পারে না। মানে শিক্ষকই শিক্ষক হবে, তাহলে আর যারা শিক্ষকতা পায়নি, যারা এই দুর্নীতির কারণে বঞ্চিত হলো, তারা কখনোই শিক্ষক হতে পারবে না। এটা তো হতে পারে না। এই শেতাব নাসরিন এরা তো শিক্ষক হয়ে যেত। এরা শুধুমাত্র বঞ্চিত হয়েছে দুর্নীতির কারণে। টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদের আবার বঞ্চিত করা হবে, তো সেটা কখনো হতে পারে না। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।